হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যেমনটা কথা ছিল, আমরা আজকে আলোচনা করব অধ্যায় গ্যাসের আচরণ, সাফল্য সিরিজের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের 2 নম্বর অধ্যায়টা দিয়ে এই সিরিজটি স্টার্ট করছি। গ্যাসের আচরণ। তো তার আগে আমি বলতে চাবো যে পদার্থ কাকে বলে। আমরা ছোটবেলা থেকে পড়ছি পদার্থ কাকে বলে। পদার্থ হচ্ছে যার ভর আছে এবং যে কিছুটা জায়গা বা আয়তন দখল করে থাকে তাকে আমরা পদার্থ বলি। এই পদার্থের অবস্থার মধ্যে আমরা 3টা অবস্থা আমরা ছোট ক্লাসে পড়ি। কি কি? তার কঠিন, তরল এবং গ্যাসীয়। দশম শ্রেণীর এই যে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা, এটা এই গ্যাসীয় পদার্থের উপর ভিত্তি করে চ্যাপ্টারটা দেওয়া আছে। এই চ্যাপ্টারে আমরা কি জানবো? এই চ্যাপ্টারে আমরা গ্যাসের যে আচরণ, গ্যাসের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ, সেগুলো জানবো এবং গ্যাস সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীদের দেওয়া সূত্রগুলো জানবো, তাই তো? তো প্রথমে আমরা জানবো কি গ্যাস। গ্যাসের আমরা আয়তনটাকে আমরা কিভাবে মাপি? আয়তনের যে এসআই একক, গ্যাসের আয়তন এসআই একক কি হবে? এসআই একক হচ্ছে মিটার কিউব। এসআই একক কিন্তু মিটার কিউব। ব্যবহারিক একক হচ্ছে লিটার। ব্যবহারিক একক যাকে আমরা বলি, আমরা কিন্তু ব্যবহারিক একক হিসাবে লিটার ব্যবহার করি, তাই তো? আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে গ্যাসের চাপ। তো প্রথমেই আমরা গ্যাসের চাপ দেখব, তাই তো? আচ্ছা, তো ফার্স্টে গ্যাসের চাপ দেখি। মনে করো এই একটা ভেসেল, এই ভেসেলে আমি পিস্টন রাখছি, এখানে পিস্টন রাখছি আর এখানে গ্যাস রাখা আছে। গ্যাসের অণুগুলো এইভাবে রাখা আছে। মনে করো আমি এই ভেসেলে আমি কোনো একটা গ্যাস রাখছি, তাই তো? সাপোজ আমি হাইড্রোজেন গ্যাস রাখছি। তো এই গ্যাসটা পাত্রের দেওয়ালে লম্বভাবে যে চাপ প্রয়োগ করতেছে, যে বল প্রয়োগ করতেছে, তাকে আমরা কি বলি? গ্যাসের চাপ। এবং গ্যাসের আয়তনটাকে বলবো, এই গ্যাসের অণুগুলি যে পরিমাণ জায়গা দখল করে আছে তাকে আমরা গ্যাসের আয়তন বলবো। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা গ্যাসের চাপ বুঝলাম, আয়তন বুঝলাম। এইবার চাপের একক কি হবে? চাপের এসআই একক আমরা জানি পাস্কাল হয়। কি হয়? পাস্কাল। চাপের এসআই একক পাস্কাল। আচ্ছা, এইবার উষ্ণতা আমরা প্রমাণ উষ্ণতা পড়বো। প্রমাণ উষ্ণতা কি? প্রমাণ উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিনকে আমরা প্রমাণ উষ্ণতা ধরি। প্রমাণ উষ্ণতা আমরা কাকে ধরবো? প্রমাণ উষ্ণতা আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রমাণ উষ্ণতা ধরি। এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। 1 অ্যাটমসফিয়ারকে আমরা কি ধরি? প্রমাণ চাপ। বুঝা গেল? এইটা আমরা এসটিপি তে আমরা যদি এখানে বলা থাকবে এসটিপি, এখানে আমরা তাপমাত্রা বা উষ্ণতা ধরবো 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 অ্যাটমসফিয়ার। বুঝা গেল? এইবার আসি সূত্রগুলোতে, তাই তো, যেগুলো বেশি মাথা ব্যথার কারণ হয়। আচ্ছা, প্রথমে আসি বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল কি বলে, তাই তো? বয়েলের সূত্র, সব সূত্র কিন্তু গ্যাস সম্বন্ধিত। হ্যাঁ, বয়েলের সূত্র কি বলে? আমরা গ্যাসের ক্ষেত্রে 3 চারটা জিনিস আমরা জানি। কি কি স্যার? আয়তন, ভি দিয়ে আমরা কি লিখবো? আয়তন লিখবো বা ভলিউম। আয়তনকে আমরা কি দিয়ে লিখবো? ভি দিয়ে লিখবো। চাপকে আমরা কি লিখবো? ক্যাপিটাল পি দিয়ে লিখবো, প্রেসার। হলো? আচ্ছা, উষ্ণতাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখবো। কেলভিন উষ্ণতা, অবশ্যই
উষ্ণতা কেলভিন উষ্ণতা, ক্যাপিটাল টি। আচ্ছা, তো বয়েল বলে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ক্ষেত্রে চাপ ওই গ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক। আমি বোঝাচ্ছি, তার মানে ভি, এটাকে আমরা সমানুপাতিক চিহ্ন বা প্রপোর্শনাল বলি, ভি প্রপোর্শনাল টু 1/p, মানে চাপ এবং আয়তন এরা পরস্পর ব্যস্তানুপাতিক। তার মানেটা কি, আমি যদি সেই গ্যাসের ভেসেলটা যদি আমি ড্র করি, উপরে পিস্টনটা থাকবে, তাই তো, এইখানে যদি গ্যাসের অণুগুলা এভাবে অবস্থান করে, তাহলে দেখো প্রাথমিক অবস্থায় মনে করো যে আয়তন আছে V1, এই ক্ষেত্রে চাপ আছে P1। তাহলে আমি যদি এই এই পিস্টনটাকে নিচের দিকে প্রেস করি, তাহলে কি হবে, আয়তন কমবে এবং সেই সঙ্গে কিন্তু চাপও বৃদ্ধি পাবে। তো আমি যদি মনে করো, আমি যদি ভেসেলটাতে পিস্টনটাকে নিচের দিকে প্রেস করি, তাহলে কি হবে, এখানে আয়তনটা কি হবে, আগের আয়তনের থেকে কম হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, মনে করো আয়তনকে ভি ধরলাম, চাপকে পি ধরলাম, এই ক্ষেত্রে আয়তনটা কমতেছে, চাপটা বাড়বে। বুঝা গেল? এটাই বয়েলের সূত্র, যে চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে গ্যাস। বুঝা গেল? এইবার এই সূত্রের ব্যাখ্যা এবং গাণিতিক রূপ দেখো। এই সূত্রর ব্যাখ্যাটা কি হয়, ফার্স্ট গাণিতিক রূপটা দেখি। আমি যদি প্রপোর্শনাল চিহ্নটা সরাই, তাহলে আমি এর বদলে কে লিখতে পারি, তাহলে কে ইন্টু 1/p এটা লিখতে হয়, তাই তো। আচ্ছা, আগে এইটা সলভ করি, তারপরে আমি ব্যাখ্যাটায় যাচ্ছি। তো যখনই সমানুপাতিক চিহ্নটা তুলবো, তখন একটা ধ্রুবক দিতে হয়, যেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক বলি, সমানুপাতিক ধ্রুবক। এইবার এই ক্ষেত্রে কি কি ধ্রুবক ছিল, এই ক্ষেত্রে এম এবং তাপমাত্রাটা ধ্রুবক রাখা ছিল। বলাই ছিল যে উষ্ণতার কোনো রকম হেরফের করা যাবে না এবং ভরের কোনো রকম হেরফের করা যাবে না, সেই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাইড। এইবার কোটাকুটি গুণ করি, PV is equals to K, PV is equals to K। এটা হচ্ছে গাণিতিক রূপ, বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এইবার যদি প্রাথমিক অবস্থায় চাপ, প্রাথমিক অবস্থায় যদি মনে করো চাপ সমান সমান P1, আয়তন সমান সমান V1, এবং অন্তিম অবস্থায় এই যে চাপটা সেটা মনে করো P2, আয়তন মনে করো V2, তাহলে কি হবে, এই P1 V1 is equals to P2 V2, এইটাই গাণিতিক রূপটা। তার মানে আমি একটু আগে যে ব্যাখ্যাটা দিচ্ছিলাম, মনে করো এই যে ভেসেলটা ছিল, দেখো ব্যাখ্যাটা বই লেখা আছে সুন্দর করে। তো এই যে ভেসেলটা ছিল, এই ভেসেলের উপরে এটা পিস্টন ছিল। এইবার এটা কি হয়, গ্যাসের অণুগুলো এরকম ভাবে অবস্থান করতেছে। এইবার আমি যদি পিস্টনটাকে ঠেলে নিচের দিকে নামাই, তাহলে কি হবে, মনে করো সেম ভেসেল নিলাম, পিস্টনটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে গ্যাসের অণুগুলি খুব কাছাকাছি অবস্থান করবে, তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যেটা আমি বলার চেষ্টা করতেছি, এই ক্ষেত্রে কি বেশি ছিল, এই ক্ষেত্রে আমাদের যে আয়তনটা সেটা অনেকটা বেশি ছিল, এই ক্ষেত্রে ভিটা কিন্তু কম হয়েছে, ভিটা কিন্তু কমাইছি আমি। এবার ভি যেহেতু কমছে, এবং তাহলে এখানে কি বাড়ছে, পি বাড়ছে, তাহলে এখানে আমি V1 লিখি
এখানে আমি V2 লিখি, তাহলে V1 বেশি ছিল, V2 কম হলো, তাহলে এখানে P1 এর মান P1 আগে আমি যে P2 নেই, তাহলে কোনটা বেশি হবে? দুটোর গুণফল ধ্রুবক, দুটোর গুণফল PV সমান সমান K, তার মানে হচ্ছে আমি যদি চাপ কোনোভাবে বৃদ্ধি করি, চাপ যদি বৃদ্ধি করি, তার আয়তন অটোমেটিক্যালি কমবে এবং যেটা ধ্রুবক থাকবে। মনে করো আমি সংখ্যা দিয়ে বুঝাই, মনে করো তোমার চাপের যে মানটা, চাপের মানটা হচ্ছে মনে করো চাপের মানটা হচ্ছে সাপোজ 5 নিলাম, হলো। আয়তনের মানটা মনে করো 4 নিলাম, তাহলে 4 × 5 কত হয়? 20, হলো। এই যে আমি PV = K লিখতেছি, মনে করো P5 V4 সমান সমান 20। এইবার P আমি কমাইলাম, P কমায় আমি 2 রাখলাম, তাহলে এইটা তো আমার 20 থাকবে, তাহলে তখন আমাকে কি করতে হবে? এইটা 10 করতে হবে সমান করার জন্য। তাহলে দেখো আমার Pটা কমতেছে, কিন্তু সেই ক্ষেত্রে Vটা কিন্তু আমার বাড়তেছে, দেখো। তাহলে P কমলে V বাড়তেছে, সেই ক্ষেত্রে এটা ধ্রুবক থাকতেছে। এইটাই বলছে বয়েলের সূত্র। বুঝা গেল? বয়েলের সূত্র যদি আসে, ফার্স্টে সূত্র লিখবে, তার ব্যাখ্যা দিবে, এবং যদি গাণিতিক রূপ চায় তাহলে গাণিতিক রূপটা সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। বোঝা গেল? বয়েলের সূত্র ক্লিয়ার হলো। পুরো ভৌত বিজ্ঞানটাই সাফল্য সিরিজে আমি ফ্রিতে আনার চেষ্টা করব, তাই তো? তো বোঝা গেল সূত্রটা? একটু রিডিং দিলে হয়ে যাবে। এরপর এটা হওয়ার পর এর সাথে সাথে কি আসে? লেখচিত্র, মেইন পার্ট লেখচিত্র। মনে করো আমি যদি গ্রাফ আঁকাই, তাহলে কি হবে? আচ্ছা, আমি এত কিছু মুছি, আমি শুধু এখান থেকে এই গাণিতিক জিনিসটা রাখি, বাদ বাকি মুছি, যা লেখা লিখে নাও, তাই তো? আচ্ছা, স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও, মুছলাম। এইবার মনে করো আমি লেখচিত্র বানাবো। আচ্ছা, লেখচিত্রতে আমি P বনাম V এর লেখচিত্র বানাবো। এখানে P বা চাপ, এখানে V। তাহলে আমি যে জানতাম কি V proportional to 1/P। এইবার দেখো এই যে আয়তন আর চাপ কেমন ভাবে পরিবর্তিত হচ্ছে? ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তন হচ্ছে, তাই তো? তো এই যে লেখচিত্রটা তোমরা যদি বিন্দুগুলা বসাও, তাহলে দেখতে পাবে এটা সমপরাবৃত্ত এরকম আসবে, মানে এখানেও টাচ হবে না, এখানেও টাচ হবে না, এটাকে বলে সমপরাবৃত্তাকার। মানে মনে করো ভি এইখানে, এখানে ভি নিলাম, তাহলে তখন পিটা কোথায় যাবে? পিটা এখানে যাবে, বুঝা গেল? যখন পিটা এখানে নিবা, ভিটা এখানে হবে। দেখো ভি এর মান বেশি, পি এর মান কম, ভি এর মান কম, পি এর মান বেশি, তাই তো? এইভাবে ভি আরো কমাও, দেখো পি আরো বেশি হবে। এটাই হচ্ছে এই লেখচিত্রটা, দেখতে পাচ্ছ? মনে করো এখানে তোমার 1 লেখা, এখানে 2 লেখা, এখানে 1, এখানে 2। দেখো যখন ভি এর মান তুমি বাড়াচ্ছ, সাপোজ যখন তুমি এদিকে দেখো, মনে করো একটা মূল বিন্দু অরিজিন, এখান থেকে তুমি যখন ভি এর মানটা বাড়াচ্ছ, তাই তো? ভি এর মানটা আস্তে 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 বেশি হচ্ছে। আচ্ছা, পি এর মান দেখো এত বড়, ভি এইটুকু, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে সমপরাবৃত্তাকার লেখচিত্রের ব্যাখ্যা। যাই হোক, তো লেখচিত্রটা মনে রাখলে হয়, নামটা কি? নামটা হচ্ছে সমপরাবৃত্তাকার। এই লেখচিত্রের নামটাই আসে, বুঝা গেল? এইবার তোমাকে এখানে চালাকি করে দিতে পারে কি, যদি এই ফর্মে হয় P বনাম V এর লেখচিত্র, আমি তোমাকে লেখচিত্রগুলো সাইডে লিখে দিব। P ভার্সেস V, P ভার্সেস V লেখচিত্র আকার সমপরাবৃত্তাকার। আমি লিখে দিচ্ছি, টেবিল বানায়, এনপি স্টার টেবিল। P বনাম V এর লেখচিত্র সমপরাবৃত্তাকার। আচ্ছা, তাহলে যদি V বনাম P বলে সমপরাবৃত্তাকার,
যদি যদি এই লেখচিত্রটাই মনে করো এই লেখচিত্রটাই যদি ভি বনাম 1/p আসে, ভি আসলে এখানে 1/p আসলে এখানে, তাহলে কি করবো? দেখো এটা ডাইরেক্ট প্রপোর্শনাল, 1/p আর ভি ডাইরেক্ট প্রপোর্শনাল। তাহলে তুমি যখন 1/p এর যা মান নিবা তখন কিন্তু এটাও তাই মান হবে, তার মানে বিন্দুটা এইখানে হবে। তুমি এইখানে যখন মান নিবা তখন এই মানটাও সমান হবে, পি এর মানটা যখন নিবা তখন ভি এর মানটা অতটুকু হবে। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটাও 1 হবে, এটাও 2 হবে, বুঝা গেল? তারপরে যখন তুমি এইখানে নিবা, মনে করো এটা 3 হইলো, তাহলে এইটাও কিন্তু সেম 3এই ছেদ করবে যেহেতু সমান। তাহলে এই বিন্দুগুলো যদি আমি যোগ করে দিই তাহলে কি পাবো? একটা স্ট্রেট লাইন পাবো, মূল বিন্দু ভাবে সরল রেখা পাবো। তাহলে ভি বনাম 1/p, ভি বনাম 1/p যদি দিয়ে দেয় কোনো কারণে, তাহলে সেটা বলতে হবে মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, স্ট্রেট লাইন। আচ্ছা, আর একটা গ্রাফ হতে পারে, 3 রকম ভেরিয়েশনে হতে পারে। আর একটা ভেরিয়েশন কি? আমি এটা আগে দেখছিলাম v k × 1/p, pv k। এইবার গ্রাফটা এরকম দিতে পারে যে মনে করো pv এদিকে দিল, pv বনাম p, কি হবে? দেখো মনে করো p এর ভ্যালু 1 2 3 4 5, তুমি যা খুশি না, pv এর গুণফল তো ধ্রুবক, তাহলে একটা ধ্রুবকই মেনটেন করবে, বুঝতে পারলে? তাহলে pv বনাম p হোক, চাই pv বনাম v হোক, লেখচিত্র কিন্তু এরকম অপরিবর্তিত থাকবে, তাই তো? এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল, বা এখানে পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল, আর এখানে ভি অক্ষের সমান্তরাল। এখানে আমি পিভি নিব, আর যদি পিভি বনাম ভি করি তাহলে পিভি এখানে নেব, ভি এখানে নেব, এটা ভি অক্ষের সমান্তরাল হবে। বোঝা গেল? এই 4টা লেখচিত্র, এই টেবিলটা ভালো করে মনে রাখতে হবে। তো এখানে আমাদের কিন্তু বয়লের সূত্রটা শেষ হয়। এইবার বয়লের সূত্রের কিছু জিনিস আসে, আমাদের অঙ্কগুলো আসে। আচ্ছা, এইবার একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন স্যার? বয়লের সূত্র থেকে কিন্তু দেখো প্র্যাকটিক্যাল এক্সাম্পলে তোমরা দেখছো, মনে করো কোনো বেলুন, এবার বেলুনের ভিতরে আমরা কি করতেছি? বেলুনের ভিতরে আমরা বাতাস ভরি, তাই তো? এইবার বেলুনের ভিতরে বাতাস ভরার ফলে বেলুনের আয়তনটা কি হয়? বৃদ্ধি পায়, তাই তো? এই কেসটা স্পেশাল কেস, আমি লিখে দিই স্পেশাল কেস। বয়লের সূত্রে এটা আসে, এই প্রশ্নটা এদিকে, যে এই ক্ষেত্রে বয়লের সূত্র কেন লঙ্ঘিত হচ্ছে, তাই তো? তো বেলুনের বাতাসের ক্ষেত্রে মনে করো আমরা বেলুনে বাতাস দিলে কি হবে? আয়তন বাড়তেছে স্যার, তাই তো? বেলুনে যদি আমরা বাতাস দিই তাহলে আয়তন বাড়তেছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? তার চাপটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কি হইলো স্যার এটা? কি হইলো স্যার এটা? বয়লের সূত্র ভুল? কি হচ্ছে এটা? আমি তোমাকে এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। এই ক্ষেত্রে যে ভি আর পি বাড়তেছে, মনে করো আমি এটাকে বাতাস দিলাম, বাতাস দেওয়ার পরে দেখো এক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ আছে, দেখো চাপ না দিলে কিন্তু হাওয়াটা বেরোবে না, দেখছো? তো এই ক্ষেত্রে বেলুনের যখন আমি বাতাস দিচ্ছি তখন আমার ভিও আয়তনও বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চাপও আছে চারদিকে, চাপ আছে চারদিকে। তাহলে এই ক্ষেত্রে বয়লের সূত্রটা কি হইলো? বয়লের সূত্র কি লঙ্ঘিত হইলো? তো চলো এর ব্যাখ্যাটা আমরা দেখে নিই। এর ব্যাখ্যাটা হচ্ছে, দেখো তুমি যখন বেলুনে বাতাস দিচ্ছ না, তো বেলুনের যে এম বা ভরটা সেটাও কিন্তু ধ্রুবক থাকতেছে না,
এম নট ইকুয়াল টু ধ্রুবক, বেলুনে বাতাস দেওয়া মানে কিন্তু বেলুনের ভরটাও চেঞ্জ হচ্ছে। এবার যেখানে ভর চেঞ্জ হচ্ছে সেখানে তো বয়েলের সূত্র অ্যাপ্লাই হয় না, সেখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই হয় না। তো সেই জন্য এই বেলুনের এই কেসে আমরা বয়েলের সূত্র ব্যবহার করবই না। তারের ক্ষেত্রেও সেম, তারে যদি আমি হাওয়া ভরি তাহলে সেক্ষেত্রে আয়তনও বাড়বে, সেক্ষেত্রে কিন্তু চাপটাও বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা বয়েলের সূত্র কিন্তু ওখানে ব্যবহারই করা যাবে না। কেন? সেক্ষেত্রে ভরটা ধ্রুবক না। এরকম প্রশ্ন কিন্তু আসে বয়েলের ঠিক সূত্রের আশেপাশে, এরকম কিন্তু কোশ্চেন গুলো থাকে। এইবার বয়েলের পরে আমরা যেটা যাবো, তো বোঝা গেল এই পার্টটা। আচ্ছা, বয়েলের পরে আমরা যেটা যাবো, যে সূত্রে যাবো সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র, আচ্ছা চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি বলে? চার্লসের সূত্রে বলে যে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আমি লিখি অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের, ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আচ্ছা ডিগ্রি এত বড় জিনিস। আচ্ছা, এইটা সংজ্ঞাটা পড়লে আশা করি অতটা বোঝা যাবে না, এটা যদি আমি একটু ব্যাখ্যাটা দিই তাহলে বোঝা যাবে। কি বলছে? অপরিবর্তিত চাপে, আচ্ছা আচ্ছা এখান থেকে কি পাইলাম? পি ধ্রুবক বা চাপ ধ্রুবক, এম ধ্রুবক বা মাস ধ্রুবক, কোন গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/2 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ব্যাখ্যাটা দেখো বুঝতে পারবো, গ্যাসের আয়তন, আমি মনে করলাম ভি নট। ব্যাখ্যাটা, এই সূত্রের ব্যাখ্যা বা গাণিতিক রূপটা আমি এখন প্রমাণ করতে যাচ্ছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ভি নট। এইবার কি বলছে? উষ্ণতা প্রতি ডিগ্রি বৃদ্ধি করতে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কি হবে? ভি নট প্লাস ভি নট ইন্টু 1/273। দেখো বুঝতে পারছো কিনা? প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসের যে আয়তন হয় তার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আমি যদি তাপমাত্রাটা -1 করতাম, এখানে মাইনাস লিখতাম। আমি যেহেতু 1 ডিগ্রি বৃদ্ধি করছি তাই এখানে প্লাস লিখছি। এইবার উষ্ণতা যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি আমি, তাহলে কি হবে? আয়তন ভিটি বা অন্তিম আয়তনটা হবে ভি নট প্লাস ভি নট ইন্টু টি/273। বুঝে গেল চার্লসের সূত্রের ব্যাখ্যাটা। এইবার আমি যদি এখান থেকে ভিটি রাইখে এই ভি নটটাকে যদি কমন নিই তাহলে থাকবে 1 প্লাস টি/273। এই টিটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে। বুঝে গেল? এইটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। বুঝে গেল? আচ্ছা, এইবার এটা বলছি, এবার দেখো চার্লসের যে এই সূত্রটা, চার্লসের এই সূত্রটা যদি দেখতেই তো একটা বড় হয়ে যাচ্ছে। তো এই সূত্রটা যদি আমি লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটা কিন্তু ঋণাত্মক এক্স অ্যাক্সিস থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে। হ্যাঁ, ঋণাত্মক এক্স অক্ষ থেকে স্টার্ট হবে। এখানে আমি টি নিব, এখানে আমি ভি নিব, তাই তো? এখানে দেখো এটা -273 থেকে স্টার্ট হবে। তুমি এখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাও, তাহলে দেখবা এই ভিটা 0 হয়ে যাবে। তো এখানে আয়তনটা কখন শূন্য হবে?
-273 আয়তনটা কিন্তু শূন্য হবে। বোঝা গেল? আচ্ছা, তো এর পরবর্তীতে এই চার্লসের সূত্রের সঙ্গেই রিলেটেড যে টপিকটা সেটা হচ্ছে আমাদের পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কি? এই -273 উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তনই শূন্য হয়ে যায়, তাই এই উষ্ণতাকে পরম বা চরম উল্লেখ করা হয়, তাই তো? বাস্তবে এই উষ্ণতা পর্যন্ত পৌঁছানো কিন্তু সম্ভবই নয়। আচ্ছা, তো এইবার আমরা চলে যাব পরম শূন্য উষ্ণতার স্কেল গুলা, তাই তো? আচ্ছা, তো দেখো আমরা স্কেল সম্পর্কে কি কি স্কেল জানি, চার্লসের সূত্রটা একটা বুঝি। আমরা জানি সেলসিয়াস স্কেল, যেটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড লিখি, আমরা ডিগ্রি ফারেনহাইট জানি, তাই তো? এইবার আমরা শিখবো হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন, এটা সেলসিয়াস, এটা ফারেনহাইট, আর এটা কেলভিন। এইবার কি মনে করো কোনো তাপমাত্রা দেওয়া আছে তোমাকে টি ডিগ্রি সেন্টিগ্রেড, এর সাথে তুমি যদি 273 কে যোগ করো তাহলে ওটা টি কেলভিন হয়ে যাবে। এই জিনিসটা একটু মনে রাখবা, বুঝা গেল? এটা হচ্ছে কেলভিন স্কেল। কেন কেলভিন স্কেল সেই ব্যাখ্যাটাও আমি দিব। তো এই যে -273 এই যে তাপমাত্রাটা না, এটাকে 0 কেলভিন ধরা হয়েছে, তাই তো? -273 উষ্ণতাকে 0 ধরে তাপমাত্রার যে স্কেলটা বানানো হয়েছে সেটাকে আমরা কেলভিন স্কেল বলি। বোঝা গেল? এটাকে আমরা 0 কেলভিন ধরছে। আচ্ছা, এইবার যেটা বলার বিষয়, তো এইখানে মনে করো এই সূত্রটাকে আমি আগে লিখি, তো VT = V0, এটাকে যদি আমি রসাগু করি 273, এখানে কি হবে 273 প্লাস টি, এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে। এই যে পার্টটা এটাই কিন্তু ক্যাপিটাল টি, তাই তো? তো এর পরের লাইনে আমি যখন লিখবো, তো এটা বোঝা গেল তো? এর পরের লাইনে যখন আমি লিখবো সূত্রটা আরো সহজ করার জন্য, যদি আমি কেলভিন স্কেলের ধারণাটা লাগাই তাহলে এখানে ভি ক্যাপিটাল টি ইকুয়াল টু V0 বাই 273 ইন্টু ক্যাপিটাল টি। বুঝলে? তুমি ভি ধরো অন্তিম আয়তনটা ভি, ভি ইকুয়াল টু V0 বাই 273 ইন্টু টি, যার মানে ভি প্রপোর্শনাল টু টি। এটা কিন্তু পরম উষ্ণতা কেলভিনে। এই ক্যাপিটাল টি মানে কেলভিন, স্মল টি মানে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি বলছিলাম এই ডিগ্রি সেন্টিগ্রেড সঙ্গে আমি যদি 273 যোগ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? কেলভিন হয়ে যাবে। তাহলে এটা কেলভিন তাপমাত্রা। এইবার গ্রাফগুলো আঁকা সোজা হবে। তো তোমাকে দেখতে হবে গ্রাফটা তোমাকে স্মল টির সঙ্গে দিছে না ক্যাপিটাল টির সঙ্গে দিছে। এইবার যদি ক্যাপিটাল টির সঙ্গে দেয়, এটা চার্লসের সূত্রের একটা রূপ হিসেবে আমরা ধরতে পারি। বুঝা গেল? আচ্ছা, এইবার তাহলে আমি যদি এইটা আঁকাই, মনে করি এখানে ভি দিলাম, এখানে টি দিলাম, তাহলে ডাইরেক্ট প্রপোর্শনাল, ভি বাড়বে টিও বাড়বে। তাহলে মনে করো ভি কে আমি যে হিসাবে বাড়াবো টি কে আমি সেই হিসাবে বাড়াবো। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি এটাও কিন্তু মূল বিন্দুগামী সরল লেখা হবে, ভি বনাম টি এর লেখচিত্র। এই লেখচিত্রটা 1 2 আর ওইখানকার 3টা, এই 5টা লেখচিত্র ভালো করে মনে রাখতে হবে। তো আশা করি এই যে চার্লসের সূত্রের যে আমরা আরেকটা রূপ দেখলাম বা ভিন্ন রূপ দেখলাম, এটা কিন্তু এখান থেকে আসে। বুঝা গেল? তাহলে তোমাকে প্রমাণ করতে দিতে পারে যে প্রমাণ করো ভি ডাইরেক্ট প্রপোর্শনাল টু টি চার্লসের সূত্র থেকে, তাহলে তোমাকে এখান থেকে নামতে হবে। বিষয়গুলো মুখস্থ না, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবে। বুঝা গেল? এইবার গাণিতিক সমস্যাগুলো থাকবে, তাই তো? আচ্ছা, এরপরে গাণিতিক সমস্যাটা এর পরের ভিডিওতে আমি নিয়ে আসছি, তাই তো? আজকে থিওরি পড়াই, তো মাঝে মাঝে বলবো কিছু কিছু তাই। তো চার্লসের সূত্র পড়লাম, বয়েল সূত্র পড়লাম। বয়েল কি বললো? বয়েলের সূত্র অনুযায়ী বয়েল বললো ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/p, যেখানে এম এবং টি কি হচ্ছে ধ্রুবক। চার্লস বললো কি? চার্লস বললো ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। আমি
ভিন্ন রূপটা নিচ্ছি, যেখানে পি এবং এমটা ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা, এইবার তার আগে বলে নিই, চার্লসের যে সূত্রটা ভি প্রপোর্শনাল টু টি, এখানেও কিন্তু আরটা বানানো যায়। প্রপোর্শনালটা কে লাগানো যায়, তারপরে টি, ভি বাই টি ইজ ইকুয়ালস টু কে। তার মানে প্রাথমিক আয়তন যদি ভি1, প্রাথমিক উষ্ণতা যদি টি1 এবং অন্তিম আয়তন যদি ভি2 এবং অন্তিম উষ্ণতা যদি টি2 হয়, তাহলে কিন্তু ভি1 বাই টি1 ইজ ইকুয়ালস টু ভি2 বাই টি2 হয়। এটা কোথা থেকে আসতেছে? এটা এইখান থেকে আসতেছে। বুঝা গেল? আচ্ছা, আর বয়েলের সূত্র থেকে কি আসছিল? P1 V1 is equals to P2 V2। সব কিন্তু অঙ্কের ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো লিখতে হবে। এইবার আমি যদি বয়েল আর চার্লসের সমন্বয় ঘটাই, তাহলে কি হবে? এই দুটো সমন্বয় সূত্র, যেটা সমন্বয় সূত্র বলে আমরা চিনি, সমন্বয় সূত্র বয়েল ও চার্লসের, বয়েল ও চার্লসের, তাহলে কি হবে? ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এখানে 1/p আর টি টা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে? ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু t/p। তাহলে প্রপোর্শনাল চিহ্নটা উঠাইলে আমাদের কে দিতে হবে, t/p হয়ে গেল। কোনাকুনি গুণ করব, pv is equals to kt হবে। এই যে এই প্রমাণটা কিন্তু আসছিল মাধ্যমিকের আগে, তাহলে এটা কিন্তু সমন্বয় সূত্র থেকে আসে প্রমাণটা। এইবার আমি যদি pv/t লিখি সমান সমান কি হবে? এই ক্ষেত্রে যদি প্রাথমিক আয়তন যদি v1, প্রাথমিক উষ্ণতা যদি t1 এবং প্রাথমিক অন্তিম আয়তন যদি v2, অন্তিম উষ্ণতা t2 এবং চাপ যদি p2 হয়, তাহলে আমি লিখতে পারি p1 বাই v1 বাই t1 ইজ ইকুয়াল টু p2 v2 বাই t2। এটাও লিখতে পারি। তাহলে আজকের যে ভিডিওটা, তো সেই ক্ষেত্রে কি থাকলো? সেই ক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা জানলাম। তার একবার দেখে নিচ্ছি ফর্মুলাগুলো কি কি। প্রথমে এই সূত্রগুলোর পরের দিন অঙ্ক করবো। প্রথমে জানলাম যে P1 V1 is equals to P2 V2, যেটা পাইছিলাম কোথা থেকে? বয়েলের সূত্র থেকে। আর একটা পাইছিলাম V1 by T1 is equals to V2 by T2, এটা দিয়ে অঙ্ক হবে। আর একটা হচ্ছে P1 V1 by T1 is equals to P2 V2 by T2। এই তিনটা সূত্র পড়তে হবে, এই তিনটা সূত্র থেকে কিন্তু অঙ্ক আসে। তাহলে আজকের এই ভিডিওটা সমন্বয় সূত্র পর্যন্ত কিন্তু থাকলো। এরপরের দিন আমাদের মোলার আয়তন পড়বো, তারপরে অ্যাভোগাড্রোর সূত্রের দিকে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তো এখানে থাক, থ্যাংক ইউ।